আমাদের আচ্ছা, তাহলে আজকে টার্গেট কি আমাদের? মলিকিউলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরির অরিজিনের প্রয়োজনীয়তাটা কি দেখে নিই, যে কি ড্রব্যাক ছিল ভ্যালেন্স বন্ড থিওরিতে। ভ্যালেন্স বন্ড থিওরিতে মেন দুই একটা ড্রব্যাকের মধ্যে ইম্পর্টেন্ট ছিল যে কোনো একটা মলিকুলকে ভ্যালেন্স বন্ড থিওরি হয়তো প্যারাম্যাগনেটিক বলে গেস করছে, বাট অ্যাকচুয়ালি মলিকুলটা ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার শো করে, বা কোনো একটা জায়গায় ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে মলিকুলকে ডায়াম্যাগনেটিক বলছে, মলিকুল হয়তো অ্যাকচুয়ালি প্যারাম্যাগনেটিক হয়ে যাচ্ছে। এটা ছিল ভ্যালেন্স বন্ড থিওরির মেন ড্রব্যাক। প্লাস অ্যাট দ্য সেম টাইম ভ্যালেন্স বন্ড থিওরি বেশ কিছু, যেমন He2+ আয়ন একটা আছে, হিলিয়াম অ্যাটম এক্সিস্ট করে না, হিলিয়াম মলিকুল এক্সিস্ট করে না, H2 এক্সিস্ট করে কিন্তু He2 এক্সিস্ট করে না, দ্যাট ইজ ফাইন। কিন্তু He2+ আয়ন এটা এক্সিস্ট করে, কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি এক্সপ্লেন করতে পারছে না কেমন করে এক্সিস্ট করছে। He2+ আয়নে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনের মাধ্যমে কেমন করে বন্ড হওয়া পসিবল থিওরি এক্সপ্লেন করতে পারছে না। ঠিক আছে, 1 ইলেকট্রন বন্ড, 3 ইলেকট্রন বন্ডস, এগুলো আনন্যাচারাল বন্ড, রাইট? কারণ একটা বন্ডে আমরা জানি কতগুলো ইলেকট্রন থাকে, দুটো। তাই 1 ইলেকট্রন বন্ড, 3 ইলেকট্রন বন্ড, এরকম সিস্টেমগুলো বা প্যারাম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম যা এক্সপেক্টেড হচ্ছে থিওরি থেকে এবং যা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভেরিয়েশনস আসছে, সেখান থেকে অরিজিন হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। সো থিওরির পস্টেটসগুলো এমনিতে লেখা আছে, পস্টেটসগুলো বাড়িতে পড়বে। মেইন জিনিসটা আমি বলে দিচ্ছি যে অ্যাটমের মতো মলিকুলার অরবিটালেরও ডেফিনেট এনার্জি লেভেল আছে। অ্যাটমের যেরকম 1s 2s 3s 4s 5s অ্যান্ড সো অন, 1s 2s 2p 3s 3p 4s 3d 4p, এই অর্ডারে যেরকম অ্যাটমের এনার্জি লেভেলগুলো থাকে সেরকম মলিকুলারও এরকম এনার্জি লেভেল আছে, সিগমা সিগমা স্টার এই ওয়েতে, পাই পাই স্টার সিগমা সিগমা স্টার এই ওয়েতে মলিকুলারও এনার্জি লেভেল থাকে, যে এনার্জি লেভেলে ইলেকট্রনগুলো ঢোকে। এবং ওই এনার্জি লেভেলগুলোর কাউন্ট কত হয়, যতগুলো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে অতগুলোই মলিকুলার অরবিটাল তৈরি হয়। যদি দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে তাহলে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে, তিনটে অ্যাটমিক অরবিটাল কম্বাইন করলে তিনটে মলিকুলার অরবিটাল তৈরি হবে। যতগুলো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে যায়, মিক্স হয়ে যায়, ওভারল্যাপ হয়ে যায়, ততগুলোই মলিকুলার অরবিটাল তৈরি হয়। অ্যাটমিক অরবিটাল আর মলিকুলার অরবিটালের মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে যতক্ষণ একটা ইলেকট্রন শুধু একটা অ্যাটমের ছিল, সে অ্যাটমের নিউক্লিয়াস দ্বারাই অ্যাট্রাক্টেড ছিল, কিন্তু যখনই ওই অ্যাটমটা অন্য একটা অ্যাটমের সঙ্গে জুড়ে একটা মলিকিউল বানালো, তখন ওই ইলেকট্রনটা না তো শুধু এই অ্যাটমটার, না তো শুধু এই অ্যাটমটার, ইলেকট্রনটার জন্য নতুন একটা পুরো জায়গা তৈরি হলো যেটা দুটো অ্যাটমের মাঝখানেই, তখন তাকে বলা হলো মলিকুলার অরবিটাল। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম ইমাজিন করতে পারো, ধরলাম একটা কাপল আছে যেখানে ছেলেটা থাকে তার নিজের বাড়িতে, দ্যাট ইজ তার অ্যাটমিক অরবিটাল, ওটা মেয়েটা থাকে তার নিজের বাড়িতে, দ্যাট ইজ তার অ্যাটমিক অরবিটাল। আফটার গেটিং ম্যারেজ তারা নতুন একটা বাড়ি কিনে নিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মলিকুলার অরবিটাল, যেখানে অরিজিনাল ইলেকট্রনগুলো না প্রিভিয়াস অ্যাটমিক অরবিটালে আছে না প্রিভিয়াস অ্যাটমিক অরবিটালে আছে, তাদের জন্য নতুন লোকেশন সেট হয়ে গেছে। যে নতুন লোকেশনটা কেমন করে এখানে সেট হয় সেটা আমরা দেখবো। কনসেপচুয়ালি ব্যাপারটা এরকম, নতুন লোকেশন সেট হয়ে গেছে, তার সঙ্গে প্রিভিয়াস অ্যাটমিক অরবিটালে কোনো কানেকশন নেই। ক্লিয়ার? আচ্ছা, সেখানে বেশ কিছু থিওরি দেওয়া আছে, এটা বোর্ড ওয়ার্ক থেকে জাস্ট পড়ে নিস বা বইতেও দেওয়া আছে, জাস্ট বেসিক থিওরি, মানে অত কিছু এখান থেকে ইম্পর্টেন্ট নয়। যে মেন জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাটমিক অরবিটালের নাম্বারটা ইকুয়াল টু হয় মলিকুলার অরবিটালের নাম্বার। যতগুলো অ্যাটমিক অরবিটাল অতগুলোই মলিকুলার অরবিটাল। মলিকুলার অরবিটালগুলোর ডেফিনেট এনার্জি লেভেল আছে, যে এনার্জি লেভেলে ইলেকট্রনগুলো ভর্তি হবে সেই সেম পাউলি, আউফবাউ আর হুন্ড মেনে, যেভাবে নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করে থাকি সেই সেম প্রিন্সিপাল মেনেই এখানেও পাউলি, আউফবাউ আর হুন্ড প্রিন্সিপাল মেনেই মলিকুলার অরবিটালগুলোতে, যেগুলো কিনা সিগমা সিগমা স্টার পাই পাই স্টার এই ওয়েতে আছে, সেই মলিকুলার অরবিটালগুলোতে ইলেকট্রন ভর্তি হবে। যখন মলিকুলার অরবিটালে ইলেকট্রন আসবে, ওই ইলেকট্রন কোন অ্যাটমিক অরবিটাল থেকে এসছে ওটা ইম্পর্টেন্ট থাকবে না। মানে ব্যাপারটা এখানে এরকম যে ওই ধর আফটার ম্যারেজ ওই কাপলের মধ্যে যে ছেলেটা ছিল সে তার বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসছে, অ্যান্ড মেয়েটাও তার বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসছে, কিন্তু জিনিসপত্র যখন একবার নতুন লোকেশনে ঢুকে গেছে তখন এটা নিয়ে মারামারি নেই যেটা আমার বাড়ি থেকে এসছে, এটা আমার বাড়ি থেকে এসছে, ওটা ওই বাড়ির তখন পুরোটাই। অরিজিন কি জানার দরকার নেই তার, ওই জিনিসটা তখন অন্য কোনো বাড়ির নয়, ওটা তখন ওই নতুন বাড়িটার, ওই পুরো জিনিসটাই নতুন বাড়িটার। ক্লিয়ার? অর্থাৎ ওখান থেকে কেউ আর উইথড্র করার স্কোপ নেই।
যে আমি আমার বাড়ির জিনিস আমার বাড়িতে ফেরত দিয়ে চলে আসছি, এরকম এই ব্যাকে যাওয়ার কোনো স্কোপ নেই। তো এই সিচুয়েশনটা যে মলিকুলার অরবিটাল, যতগুলো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করবে অতগুলোই মলিকুলার অরবিটাল তৈরি হবে। মলিকুলার অরবিটালগুলোরও ডিফারেন্ট এনার্জি লেভেলস আছে, সেগুলো পাউলি হুন ডাউবাউ দ্বারা ফুলফিলড হবে। একটা মেজর ডিফারেন্ট হচ্ছে অ্যাটমিক অরবিটালের সঙ্গে মলিকুলার অরবিটালের। অ্যাটমিক অরবিটালে একটাই নিউক্লিয়াস থাকে যেটা কিনা ইলেকট্রনগুলোকে হোল্ড করে রাখে। মলিকুলার অরবিটালে দুটো অ্যাটমের দুটো নিউক্লিয়াস যারা কিনা ইলেকট্রনটাকে হোল্ড করছে। অর্থাৎ অ্যাটমিক অরবিটাল মোনোসেন্ট্রিক, একটাই নিউক্লিয়াস সেন্ট্রিক। আর অ্যাটমিক মলিকুলার অরবিটালগুলো মিনিমাম হলো ডাইসেন্ট্রিক, দ্যাট ইজ পলিসেন্ট্রিক। পুরো ইলেকট্রন ক্লাউডটা দুটো বা তিনটে অ্যাটমের মাঝখানে ছড়িয়ে আছে। ক্লিয়ার? বেশ। সো কেমন করে জিনিসটা তৈরি হচ্ছে, ধরলাম এটা একটা কোনো ইলেকট্রনের ওয়েভ, এটাও একটা কোনো একটা ইলেকট্রন ওয়েভ। এই দুটো ওয়েভ ক্লিয়ারলি দেখো সেম ফেজে আছে। এটা যখন উপরে উঠেছে এটাও তখন উপরে উঠেছে, এটা যখন নিচে নেমেছে তখন নিচে নেমেছে। সো সেম ফেজে যখন ওভারল্যাপ হয় তখন অ্যাম্পলিটিউড বেড়ে যায়, এটাকে বলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। সেম ফেজ ওভারল্যাপ হয়েছে এখানে, এবং তার ফলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। বুদ্ধি করে বলো, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে অরিজিনাল ইলেকট্রন ক্লাউড তার যা ইন্টেন্সিটি ছিল বা ডেন্সিটি ছিল তার থেকে এখানে ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি বাড়বে না কমবে? ক্লিয়ার? আচ্ছা, এখানে হয়েছে অপোজিট ফেজে ছিল, দেখো এখানে যখন উপরে উঠেছে তখন এখানে নিচে নেমেছে সেম টাইমে। সো ওই জন্য ইলেকট্রন ক্লাউডগুলো একে অপরকে ডিস্ট্রয় করে দিয়েছে। সো এখানে যে ইন্টারফারেন্স হয়েছে তাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি কোথাও হয়ে যায় তখন সেখানে ইলেকট্রন ক্লাউড, রেজাল্টেন্ট ইলেকট্রন ক্লাউড ভ্যানিশড হয়ে যাবে, ডিমিনিশড হয়ে যাবে, তাই তো? থাকবে না। তার মানে দুটো অরবিটাল যখন ওভারল্যাপ করছে, ধরলাম দুটো পি অরবিটাল ওভারল্যাপ করছে, পি অরবিটালগুলো ওভারল্যাপ করার সময় সেম ফেজে থাকলে এই অরবিটালের ইলেকট্রন ডেন্সিটি আর এই অরবিটালের ইলেকট্রন ডেন্সিটি মিশবে, যখন সেম ফেজে যদি মেশে তাহলে নেট ইলেকট্রন ডেন্সিটি বাড়তে চলেছে। যদি অপোজিট ফেজে মেশে তাহলে ওই লোকেশন থেকে ইলেকট্রন ডেন্সিটি সরে যেতে চলেছে। ক্লিয়ার? কারণ ওই লোকেশনে ইলেকট্রন ডেন্সিটি ডিস্ট্রয় হয়ে গেছে। সেম ফেজে হলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। অপোজিট ফেজে যদি ওভারল্যাপ হয় দুটো অরবিটালের মধ্যে তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, ইলেকট্রন ডেন্সিটি কমতে চলেছে। যখন সেম ফেজ আর অপোজিট ফেজের ওভারল্যাপটা দেখো, এবার এটা একটা এস অরবিটাল, পুরো এস অরবিটালে প্লাস সিমেট্রি আছে। এখানে প্লাসটা সিমেট্রি বোঝাতে ইউজ করা হয়েছে, চার্জ নয়। এস অরবিটালে আছে কি ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ অলওয়েজ, কিন্তু প্লাস সিমেট্রি মানে কি বোঝানো হয়েছে যে পুরো এস অরবিটালটাই কোনো একটা ওয়েভ যখন যাচ্ছে, ওয়েভের তো একটা ওয়াই অ্যাক্সিসে প্লাস যায়, মাইনাস ওয়াই হলে মাইনাস যায়, তো ওই ওয়েভটা একটা পার্টিকুলার লেভেলের ওপরেই আছে, দ্যাট ইজ প্লাস সিমেট্রি বলা হয়েছে। অর্থাৎ প্লাস সিমেট্রি মানে নিউক্লিয়াসের চারপাশে এই পুরো থ্রি ডাইমেনশনাল রিজিয়নেই ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, তাই প্লাস সিমেট্রি। কোথাও মাইনাস সিমেট্রি মানে সেখানে নিউক্লিয়াসের চারপাশে সেই লোকেশনটাতে যেখানে মাইনাস সিমেট্রি থাকবে, বলবো নিউক্লিয়াসের চারপাশে সেই লোকেশনে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি থাকছে না অতটা, তাই সেখানে মাইনাস সিমেট্রি বলা হয়। ফর এক্সাম্পল দেখো, এই যে ওয়েভটা যাচ্ছে, এদিকটাকে আমরা প্লাস সাইন দেব, এদিকটাকে আমরা মাইনাস সাইন দেব। বেস লাইনের উপরে যখন ওয়েভের অ্যামপ্লিটিউড প্লাস সাইন, নিচে অ্যামপ্লিটিউড তো মাইনাস সাইন। এই প্লাস মাইনাস কি চার্জকে ইন্ডিকেট করছে না ওয়েভের অ্যামপ্লিটিউডটাকে ইমপ্লিমেন্ট করছে? সো ওয়েভের অ্যামপ্লিটিউডের নেচারটাকে ইন্ডিকেট করছে যে ওয়েভের অ্যামপ্লিটিউডটা আইদার প্লাস ফেজে আছে আর মাইনাস ফেজে আছে। সো এখানে প্লাস মাইনাস সাইন যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ফেজটা মিন করা হচ্ছে। সো এখানে সাইন ইজ ইউজিং টু ডিনোট দ্য phase of this orbital বা phase of the electron cloud, phase of the electron cloud এটাকে মিন করার জন্য এখানে সাইনটা ইউজ করা হচ্ছে, কোনো ইলেকট্রনের বা প্রোটনের চার্জ নয়। সো এস অরবিটাল ধরলাম প্লাস ফেজে আছে, ফেজ অফ দ্য ইলেকট্রন ক্লাউড। এই 1s অরবিটালটাও প্লাস ফেজে আছে। এদের সিমেট্রি সেম কি সেম নয়? সেম সিমেট্রি হলে যখন সেম সিমেট্রির মধ্যে ওভারল্যাপ হবে তখন ইলেকট্রন ক্লাউডটার ইন্টেন্সিটি বাড়বে কি কমবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে কি হবে না? যদি হয় তাহলে এখন ক্লিয়ারলি দেখো দুটো নিউক্লিয়াসের চারপাশে পুরো রিজিয়নটা জুড়েই এখন ইলেকট্রন ডেন্সিটি স্প্রেড হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? ইলেকট্রন ডেন্সিটি কি তাহলে দুটো নিউক্লিয়াসের মাঝখানে এসছে না আসেনি?
এই নিউক্লিয়াসের চারপাশেও ছিল ইন্ডিভিজুয়ালি, এই নিউক্লিয়াসের চারপাশেও ছিল ইন্ডিভিজুয়ালি, কিন্তু এখন দুটো নিউক্লিয়াসের মাঝখানে পুরো রিজিয়নটাতে ইলেকট্রন ডেনসিটিটা স্প্রেড হয়েছে। পুরো দুটো নিউক্লিয়াসের মাঝখানে পুরো রিজিয়নে ইলেকট্রন ডেনসিটি স্প্রেড হতে পেরেছে, কারণ এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের থ্রু দিয়ে এখানে বন্ডিং টাইপের ওভারল্যাপ হয়েছে, যেখানে সেম সিমেট্রিগুলো ওভারল্যাপ করেছে। এবং এর ফলে এই যে অরবিটালটা তৈরি হলো, এটা কি অ্যাটমিক অরবিটাল? এটা কি 1s? এটা সিগমা মলিকুলার অরবিটাল। সিগমা ওয়েতে ইন্টারঅ্যাকশন হয়েছে এন্ড সিগমা মলিকুলার অরবিটাল তৈরি হয়েছে। এই সিগমা মলিকুলার অরবিটালটাকে বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল, কারণ এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, বন্ডিং টাইপের ওভারল্যাপ হয়েছে, কারণ এখানে সিমেট্রি ম্যাচ করে সিগমা ওভারল্যাপটা হয়েছে। পুরো জিনিসটা ক্লিয়ার? তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যখন হবে, সিমেট্রি ম্যাচ করে যখন ইন্টারফারেন্স হবে, ইলেকট্রন ডেনসিটি যখন বাড়বে দুটো নিউক্লিয়াসের মাঝখানে, তখন বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয়েছে, যেখানে দুটো নিউক্লিয়াসের মাঝখানে পুরো রিজিয়নটাতে ইলেকট্রন ডেনসিটি স্প্রেড হবে। অবভিয়াসলি দিস ইজ নট অ্যাটমিক অরবিটাল, এটা নতুন ঘটনা, এটা অ্যাটমিক অরবিটাল নয়। এইখানে ইলেকট্রন ক্লাউডটা কোনটা কার থেকে এসছে ম্যাটার আর করছে না, দুটো ইলেকট্রন ক্লাউডই এখন পুরোটা, এর ইলেকট্রন ক্লাউড এর ইলেকট্রন ক্লাউড, দুজনেরই ইলেকট্রন ক্লাউড এখন পুরো মলিকিউলটা, কোনটা কার আর ম্যাটার করছে না, এটাকে বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল। এবারে দেখো এটাও একটা এস অরবিটাল অ্যানাদার অ্যাটমের, এটাও একটা এস অরবিটাল অ্যানাদার অ্যাটমের, কিন্তু দুজনের সিমেট্রি ডিফারেন্ট আছে। একটা এস অরবিটাল প্লাস ফেজে আছে, তার ইলেকট্রন ক্লাউডটা প্লাস ফেজে আছে, অন্য এস অরবিটালটার ইলেকট্রন ক্লাউড মাইনাস ফেজে আছে। এই অবস্থায় যখন এদের মধ্যে ওভারল্যাপ হচ্ছে, তখন কি সিমেট্রি ম্যাচ করছে? সিমেট্রি ম্যাচ না করলে দুটো নিউক্লিয়াসের মাঝখান থেকে ইলেকট্রন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের থ্রু দিয়ে ডিস্ট্রয় হতে চলেছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নিউক্লিয়াসগুলো এখানে, কিন্তু ডেনসিটি কোন দিকে শিফট হয়ে গেছে? নিউক্লিয়াসের মাঝে এসছে, নিউক্লিয়াস থেকে দূরের দিকে শিফট হয়ে গেছে। তাহলে এই অবস্থায় কি নিউক্লিয়াস দুটোর মাঝে কোনো ইলেকট্রন ডেনসিটি এলো? নিউক্লিয়াস দুটোর মাঝে কি কোনো ওভারল্যাপ তৈরি হলো? এটাকে বলবো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের থ্রু দিয়ে তৈরি হওয়া অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে যেহেতু দুটো নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন ডেনসিটি এনহ্যান্সড হয় না, তাই এখানে এনার্জি অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল মলিকুলকে ডিস্টেবিলাইজ করে। আর বন্ডিং মলিকুলার অরবিটালে যেহেতু দুটো নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন ডেনসিটি বাড়ে, এনহ্যান্সড হয়, তাই এটাকে বলে এটা মলিকুলগুলোকে স্টেবিলাইজ করে। ক্লিয়ার? বন্ডিং অ্যান্টিবন্ডিং কেমন করে তৈরি হচ্ছে? ভেরি গুড। এটাকে বলে সিগমা, হেড অন কলিশনের থ্রু দিয়ে তৈরি হয়েছে, এটাও হেড অন কলিশনের থ্রু দিয়ে তৈরি হয়েছে, কিন্তু অ্যান্টি বন্ডিং তৈরি হয়েছে, তাই এটাকে সিগমা স্টার বলবো। যেরকম দুটো পি অরবিটাল দেখো, সেম ফেজ ওভারল্যাপ করেছে, রাইট? সেম ফেজ যদি পি অরবিটালে ওভারল্যাপ করে, দুটো নিউক্লিয়াসের মাঝখানে ক্লিয়ারলি ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হয়েছে। ওভারল্যাপটা কেমন হয়েছে? সিগমা ওয়েতে না পাই ওয়েতে হয়েছে? সিগমা ওয়েতে। তো এটা সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয়েছে দুটো পি এর ওভারল্যাপের ফলে। এখানে বলো সেম ফেজ ওভারল্যাপ হয়েছে না অপোজিট ফেজ ওভারল্যাপ হয়েছে? অপোজিট ফেজ ওভারল্যাপ হলে কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ডেনসিটি থাকবে? অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয়েছে, ক্লিয়ারলি দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ডেনসিটি নেই। এই নেই যে জায়গাটা, তাকে বলে নোড বা নোডাল প্লেন, যেখানে ইলেকট্রন ডেনসিটি অ্যাবসেন্ট। যেমন এটাও নোডাল প্লেন, ইলেকট্রন ডেনসিটি নেই এখানে। ক্লিয়ার? এটা দুটো সিগমাও দেখলাম, এস সিগমা হয়েছে, আইদার দুজনের মাঝখানে ইলেকট্রন ডেনসিটি এনহ্যান্সড হয়েছে, সিমেট্রি ম্যাচিং হয়েছে এবং ওভারল্যাপ হয়েছে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের থ্রু দিয়ে বিএমও তৈরি হয়েছে, বন্ডিং মলিকুলার অরবিটাল। অথবা সিমেট্রি ম্যাচ হয়নি, ওভারল্যাপ হয়েছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, দুটো নিউক্লিয়াসের মাঝখান থেকে ইলেকট্রন সরে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে ইলেকট্রন ক্লাউডের। সো সিগমা স্টার। পিতেও সিগমা ওয়েতে দেখলাম, হেড অন কলিশন হয়েছে, ম্যাচিং হয়েছে, হেড অন কলিশন হয়েছে, ইলেকট্রন ডেনসিটি বেড়েছে নিউক্লিয়াসের মাঝখানে, বন্ডিং। আর যখনই ইলেকট্রন ডেনসিটি কমেছে, যখনই সিমেট্রিক্যালি ম্যাচিংটা হয়নি, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়ে গেছে, অ্যান্টি বন্ডিং। চলে আসছি এখন পাই ওয়েতে। সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, বলো বুদ্ধি করে, এই সাইড ওয়াইজ ওভারল্যাপটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে? সেম ফেজ ওভারল্যাপ করছে না করছে না? সো যখনই ওভারল্যাপ করছে, অপোজিট ফেজ ওভারল্যাপ করছে। অপোজিট ফেজ ওভারল্যাপ করলে নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন ডেনসিটি বাড়ে?
সো নিউক্লিয়াস থেকে দূরের দিকে চলে গেছে ইলেকট্রনগুলো, নিউক্লিয়াসের মাঝখানে কোনো ইলেকট্রন ডেন্সিটি ডেভেলপই হয়নি। এই মলিকুলটাতে ক্লিয়ারলি দেখো এইখানে একটা নোডাল প্লেন ছিলই আগে থাকতে, হ্যাঁ কি না? এই লোকেশনে কিন্তু কোনো ইলেকট্রন ডেন্সিটি ছিল না, একটা নোডাল প্লেন ছিলই, মলিকুলটাতে নতুন আরো একটা নোডাল প্লেন তৈরি হলো, হ্যাঁ কি না? অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, যেহেতু সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে, তাই এটা সিগমা বলবো না, কি বলবো? পাই স্টার, পাই অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, কারণ সাইড ওয়াইজ ওভারল্যাপের থ্রু দিয়ে মলিকুলার অরবিটালটা তৈরি হয়েছে। অবভিয়াসলি অ্যান্টিবন্ডিং গুলো ডিস্টেবিলাইজ করে, বন্ডিং গুলো স্টেবিলাইজ করে। এখানে বলো ম্যাচিং আছে কি নেই? ম্যাচিং যদি থেকে থাকে তাহলে এখানে যে নোডাল প্লেনটা ছিল ওটা ছাড়া আর কোনো নোডাল প্লেন তৈরি হবে? ওই একটাই নোডাল প্লেন রয়ে গেছে, যেটা ছিল সেটাই। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দুটো নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে গেছে, এখন পুরো এনহ্যান্স করে পুরো জায়গাটা যদি ইলেকট্রন ডেন্সিটি স্প্রেড ওভার হয়ে গেছে, নতুন ঘর তৈরি হয়েছে যেখানে পুরো ইলেকট্রন ডেন্সিটিটা স্প্রেড ওভার হয়ে গেছে দুটো নিউক্লিয়াসের মাঝখানে। তাহলে যদি আমরা পরপর সিস্টেম্যাটিক্যালি এগোই তাহলে আমরা বলতে পারি যখন তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় দুটো ইলেকট্রন ক্লাউডের মধ্যে, তখন সেখানে কোন অরবিটাল তৈরি হয়? বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয়। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হয়? যখন ইলেকট্রনের ওয়েভগুলো সেম ফেজে থাকে, তখন বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয়। বন্ডিং মলিকুলার অরবিটাল মলিকুলকে স্টেবিলাইজ করে না ডিস্টেবিলাইজ করে? যদি স্টেবিলাইজ করে তাহলে বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কম না বেশি? এই স্টেবিলাইজ করছে, বেশি স্টেবিলিটি পেলে এনার্জি কমবে না। তুই বল এই অবস্থায় বেশি স্টেবল, এসি রুমে বসে আছিস আরামসে, যখন তোর এনার্জি কম, যখন তুই রোদের মধ্যে দৌড়বি তখন বেশি স্টেবল, যখন তোর এনার্জি বেশি তখন এনার্জি কম থাকবে। রোদের মধ্যে যখন তুই দৌড়বি তখন তোর এনার্জি কম লাগবে বডিতে। যখন ধর তুই আমাকে বল, যখন তুই মুভমেন্ট করছিস, রোদের মধ্যে আছিস, মুভমেন্ট করছিস, তখন তোর বডি থেকে বেশি এনার্জি বার্ন হচ্ছে না এসি রুমে আরামসে বসে আছিস এই অবস্থায় বসে থেকে বেড? হ্যাঁ, এনার্জি কতটা লাগছে ওটাই তো জিজ্ঞেস করছি। এনার্জি কোথায় বেশি লাগছে? অ্যাক্টিভিটি যখন হচ্ছে না যখন হচ্ছে না? এবার তুই স্টেবল কোথায় বেশি? অ্যাক্টিভিটি যখন হচ্ছে না যখন হচ্ছে না? শান্তি কোথায় বেশি? আচ্ছা, কিন্তু মানে যে স্টেবল আছে তাকে ভাঙতে তো বেশি এনার্জি লাগবে। অবভিয়াসলি সেটাই, তাই না? তো বলছি তার এনার্জি বেশি, তাকে ভাঙতে বেশি এনার্জি লাগবে, কারণ তার এনার্জি কম। ভাঙার জন্য অনেকটা এনার্জি দিতে হবে, কারণ ভাঙবে হয়তো এইখানে গেলে। কম এনার্জি কে কম দিয়ে ভাঙবে? তার এনার্জি এ দেখ, কারণ ধর এনার্জি কম আর ভাঙতে গেলে তাকে এত দূর এনার্জি দিতে হবে, তাহলে এখানে বেশি এনার্জি রিকোয়ারমেন্ট না, কারণ এনার্জি বেশি তাকে ভাঙতে গেলে এত দূর এনার্জি দিতে হবে, এখানে এনার্জি রিকোয়ারমেন্ট বেশি। ডিফারেন্সটা ভাঙার এনার্জি, এনার্জি কারোর কম আর ভাঙতে গেলে এত দূর অব্দি এনার্জি উঠলে তবে সে ভাঙবে, সো ডিফারেন্স বেশি। আর এনার্জি কারোর বেশি, অল্প এনার্জিতেই ভেঙে যাবে, ডিফারেন্সটা কম। ঠিক আছে, তাহলে এনার্জি যদি বন্ডিং মলিকুলার অরবিটালের কম হয় কারণ হচ্ছে ওটা স্টেবিলিটি দেয় মলিকুলকে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি বেশি হয় কারণ ওটা মলিকুলকে ডিস্টেবিলাইজ করে। এটাকে ম্যাথমেটিক্যালি কেমন করে দেখানো হয়, যদি সাই একটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন হয় তাহলে সাইটা হবে, ধর এ অ্যাটম একটা আছে, বি অ্যাটম একটা আছে, তাদের সামেশন করলেই নতুন মলিকুলার অরবিটালটা সাই। সাই এটা কি? অ্যাটমিক অরবিটালটার ইলেকট্রন ওয়েভ। সাই বিটা কি? বি অ্যাটমিক অরবিটালটার ইলেকট্রন ওয়েভ। দুজনে যখন অ্যাড হয়েছে, যদি বন্ডিং ওয়েতে অ্যাড হয় তাহলে দুজনকে অ্যাড করলে বন্ডিং মলিকুলার অরবিটালটার ফাংশন সাই পাওয়া যাবে। এখানে সাইটার থেকে সাই স্কোয়ার টার্মটা বেশি ইম্পর্টেন্ট। কেন? সাই স্কোয়ারটাই হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে কোন থ্রি ডাইমেনশনাল রিজিয়নে ইলেকট্রনের প্রবাবিলিটি বেশি সেটা সাই স্কোয়ার দিয়ে ডিনোট করা হয়, সাই দিয়ে নয়। সাই যদি তৈরি হয়েছে, তার মানে ভালো করে বোঝ, সাইটা হচ্ছে নতুন ঘরটা যেটা তৈরি হচ্ছে কার কার ওভারল্যাপের ফলে? সাই এ যেটা কিনা এ অ্যাটমের মলিকুলার এ অ্যাটমের অ্যাটমিক অরবিটাল, আর সাই বি যেটা কিনা বি অ্যাটমটার অ্যাটমিক অরবিটাল। তাহলে এ অ্যাটম আর বি অ্যাটমের অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে নতুন মলিকুলার অরবিটাল সাই তৈরি হলো। যে সাই এর ইলেকট্রন ডেন্সিটি কত? সাই এ প্লাস সাই বির হোল স্কোয়ার।
কারণ সাই স্কোয়ার টার্মটা কিন্তু ইলেকট্রন ডেন্সিটিকে মিন করে। সাইটা হচ্ছে দুজনকে জয়েন করেছি, নতুন ঘরটাকে মিন করছে, নতুন মলিকুলার অরবিটালটাকে মিন করছে, ওই অরবিটালে ইলেকট্রন ডেন্সিটিকে মিন করছে সাই স্কোয়ার। সাই আর সাইয়ের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার হয়েছে? সাইটা হচ্ছে ঘরটা, আর ওই ঘরের মধ্যে থাকা ইলেকট্রন ডেন্সিটি সেটা হচ্ছে সাই স্কোয়ার। তাহলে বল, যখন দুজনের ঘর মিলে অর্থাৎ অ্যাটমিক অরবিটাল অফ এ অ্যাটমিক অরবিটাল অফ বি মিলে নতুন মলিকুলার অরবিটাল তৈরি হলো, ওই নতুন মলিকুলার অরবিটালের ইলেকট্রন ডেন্সিটি কি হলো? সাই স্কোয়ার ইকুয়াল টু সাই এ প্লাস সাই বির হোল স্কোয়ার। সেটা কি শুধু সাই স্কোয়ার এ প্লাস সাই স্কোয়ার বি হলো, না একটা এক্সট্রা ফ্যাক্টর এলো? এই এক্সট্রা ফ্যাক্টরটার জন্যই এনার্জি ড্রপ করছে, স্টেবিলিটি বাড়ছে। যদি এটা ইকুয়াল টু শুধু এটা প্লাস এটা হতো তাহলে কিন্তু কোনো স্টেবিলিটি বাড়তো না। ম্যাথমেটিক্যালি ক্লিয়ার হয়েছে যে অর্থাৎ সাই স্কোয়ার ইলেকট্রন ডেন্সিটি কি হলো? অ্যাটমিক অরবিটালটার ইলেকট্রন ডেন্সিটি এ অ্যাটমিক অরবিটালের প্লাস বি অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন ডেন্সিটি, সেটা তো রইলই, সঙ্গে একটা এক্সট্রা ফ্যাক্টর জুড়লো এবং সেটা অ্যাডিশন হইতে জুড়েছে। ঠিক আছে, যখনই অ্যান্টি বন্ডিং হয়ে যাবে তখনই অবভিয়াসলি জুড়ছে না ভাঙছে সেখানে, অর্থাৎ এর ইলেকট্রন ডেন্সিটি আর বি এর ইলেকট্রন ডেন্সিটি একে অপরকে ভাঙছে। তাই নতুন ঘরে যে ইলেকট্রন ডেন্সিটি হবে সাই স্টার বলবো, অ্যান্টি বন্ডিং বলে সাই স্টার বলবো, সাই স্টার হবে সাই এ মাইনাস সাই বি হোল স্কোয়ার। এখানে ক্লিয়ারলি এই ফ্যাক্টরটা কমিয়ে দিচ্ছে, এই ফ্যাক্টরটা তাহলে বাড়াচ্ছে, এই ফ্যাক্টরটা কমাচ্ছে। তাহলে ওভারল্যাপটা কেমন করে হবে চলে আসে ক্লিয়ারলি। 1s অরবিটাল 1s অরবিটাল সিমেট্রিক ওয়েতে যদি ওভারল্যাপ করে, সিমেট্রি ম্যাচিং করে, দ্যাট ইজ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতে, তাহলে তৈরি হবে বন্ডিং মলিকুলার অরবিটাল যেটা সিগমা 1s, যার এনার্জি কম হবে, আর অ্যান্টি বন্ডিং ওয়েতে সিগমা স্টার 1s, যার এনার্জি বেশি হবে। এই অ্যাটমে কটা ইলেকট্রন ছিল? একটা। এই অ্যাটমে কটা ইলেকট্রন ছিল? একটা। আফটার ম্যারেজ কটা ইলেকট্রন হলো? দুটো। এই দুটো কোনটা কার কাছে থাকবে এখন? এরকম কোন দুটোই হচ্ছে পুরো মলিকুলটার। এখন ঘর হচ্ছে এইটা, এইটা নয় বা এটা নয়, এখন ঘরে এইটা। তাহলে এখন এইখানে থাকবে হচ্ছে দুটি ইলেকট্রন। কি রুল অনুযায়ী? ওই সেই পাউলি আউবাউ হুন্ড, অর্থাৎ দুটি ইলেকট্রনই এখন অ্যাকর্ডিং টু আউবাউ নিচের অরবিটাল ভর্তি না করে উপরে যেতে পারবে না। একটা অরবিটাল দুটো থাকে অ্যাকর্ডিং টু পাউলি, তো নিচের অরবিটালে দুটো থাকবে। তাহলে হাইড্রোজেন মলিকুলটার যদি বলে কনফিগারেশন কি? সিগমা 1s 2, 1s 1 নয়, হাইড্রোজেনের কনফিগারেশন 1s 1, আর হাইড্রোজেন মলিকুলটার কনফিগারেশন বলতে হবে সিগমা 1s 2, কারণ সিগমা 1s এ দুটো ইলেকট্রন আছে। এই ম্যাচিং এর ক্রাইটেরিয়া কি? এনার্জি ম্যাচ করতে হবে, অর্থাৎ এর এনার্জি সেম সেম যেন হয়, তবে ওভারল্যাপ হবে। ওভারল্যাপটা ভালো হতে হবে, অর্থাৎ এমন নয় ওভারল্যাপটাই ভালো হলো না, ওভারল্যাপ ভালো না হলে স্ট্রং তৈরি হবে না, স্ট্রেংথ তৈরি হবে না। সিমেট্রি ম্যাচ করতে হবে। তাহলে এনার্জি ম্যাচ করতে হবে অরবিটালগুলোর, সিমেট্রি ম্যাচ করতে হবে অরবিটালগুলোর, এবং ওভারল্যাপটা ভালো হতে হবে। এই তিনটে ক্রাইটেরিয়া হলে তবে গিয়ে মলিকুল স্টেবিলিটি পাবে। ইওএস রুল অ্যাকর্ডিংলি যদি আমরা সবার জন্য মলিকুলার অরবিটাল বানাতে যাই এরকম দেখতে লাগবে। 1s, আচ্ছা এদিকে আছে এনার্জি, 1s ভর্তি হলে 1s জয়েন করলে একটা সিগমা ওয়েতে জয়েন করবে, দ্যাট ইজ বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা অ্যান্টি বন্ডিং। 2s জয়েন করবে, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। তিনটে টুপি আছে, এই তিনটে টুপির মধ্যে দুটো টুপি জয়েন করবে সাইড ওয়াইজ, তাই দুটো পাই আর তাদের করসপন্ডিং পাই স্টার তৈরি হবে। একটা টুপি জয়েন করবে সিগমা ওয়াইজ, তার করসপন্ডিং একটা সিগমা আর একটা সিগমা স্টার তৈরি হবে। সো অরবিটাল রেডি, ইলেকট্রন ভরা যেতে পারে। টার্মগুলো কি করে ডিসাইড হয়? বন্ড অর্ডার ডিসাইড হয় হচ্ছে বন্ডিং অরবিটালে কতগুলো ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটালে কতগুলো ইলেকট্রন ডিভাইডেড বাই 2। বন্ডের স্ট্রেংথ এন্ড স্টেবিলিটি তখনই বেশি হয় যখন বন্ড অর্ডার বেশি হয়। বন্ড অর্ডার বেশি মানে স্ট্রেংথ স্টেবিলিটি বেশি, এবং সেই বন্ডকে ভাঙতে বেশি এনার্জি লাগবে। যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হয়, না থাকলে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে এগুলোই বার করতে দেবে অ্যাকচুয়ালি কোশ্চেনে।
আর আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক। সো হিলিয়াম, বল হিলিয়ামের কনফিগারেশন ফটাফট বল। 1s, তাহলে এখানে আছে 1s2, 1s2। টোটাল ইলেকট্রন কটা? প্রথমে এখানে যাবে, আর জায়গা নেই, অফ বাউ এখানে যাবে। বন্ড অর্ডার কত হবে? বন্ডিং এ কতগুলো ইলেকট্রন আছে? অ্যান্টি বন্ডিং এ কতগুলো ইলেকট্রন আছে? তাহলে H2 মলিকুলের বন্ড অর্ডার 0, তাহলে He বন্ড এক্সিস্ট করছে? মলিকুলটা এক্সিস্ট করবে? ক্লিয়ার? এল এক্সিস্টই করছে না, তার ডায়াপ্যারা কোথায়? স্যার এক্সেপশন ছিল না O2 দেখো আসছি। He2 এক্সিস্ট করছে না, কিন্তু He2 প্লাস এক্সিস্ট করে। এটা ভিভিটি বলতে পারে না, এ বলবে। He2 প্লাস আগে বল, এটা He2 তাই কি না? He2 প্লাসের মধ্যে কোনো একটা থেকে তো একটা ইলেকট্রন কম আছে, কোনো একটা থেকে তো একটা ইলেকট্রন কম আছে, তাহলে এটা He2 প্লাস, রাইট? বন্ডিং এ কটা? অ্যান্টি বন্ডিং এ কটা? তাহলে একটা ফুল বন্ড না হলেও কিছুটা স্ট্রেংথ এক্সিস্ট করছে। He2 মলিকুল তাহলে এক্সিস্ট করবে He2 প্লাস, প্যারাম্যাগনেটিক হবে। He2 প্লাস এক্সিস্টও করবে। বন্ডের স্ট্রেংথ খুব একটা বেশি হবে না, কারণ মাত্র 0.5 হচ্ছে বন্ড অর্ডার, আনপেয়ার্ড আছে, সো প্যারাম্যাগনেটিক হতে চলেছে। C2 কনফিগারেশন বল কার্বনের, 1s2, 2s2, 2p2। এটা অ্যাটমিক অরবিটাল, প্রথম কার্বনের অ্যাটমিক অরবিটাল 1s2, 2s2, 2p2। এটা দ্বিতীয় কার্বনটার অ্যাটমিক অরবিটাল 1s2, 2s2, 2p2। টোটাল কতগুলো দুটো মিলিয়ে? তাহলে এই কার্বন 6টা ইলেকট্রন নিয়ে এসছে নতুন বাড়িতে, ওই কার্বনও 6টা ইলেকট্রন নিয়ে এসছে নতুন বাড়িতে। এখন নতুন বাড়িতে টোটাল ইলেকট্রনগুলো 12টা, 12টাই এখন নতুন বাড়ির, কোনটা কার জানার দরকার নেই আর। 12টাই নতুন বাড়ির, একটা দুটো, 3টে 4টে, 5টা 6টা, 7টা 8টা। এবার হচ্ছে হুন্ড 9টা 10টা, আনপেয়ার্ড হইতে প্রথমে 11টা 12টা। হুন্ড আউ বাউ হবে না, উপরে যাবে না। প্যারা ডায়া? এটা হচ্ছে ডায়াগ্রাম। ডায়া। এবারে দেখো ড্রব্যাক কোথায় ছিল। 1s2, 2s2, 2p2 কি হওয়ার কথা ছিল? প্যারা টাইপের হওয়ার কথা ছিল না? ভিভিটি এটাই বলছে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে কার্বন অ্যাটমে, সো দুটো কার্বন অ্যাটমে যখন জয়েন করবে আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যাওয়ার চান্সেস আছে, সো প্যারাম্যাগনেটিক হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলে দিচ্ছে ডায়াম্যাগনেটিক হবে। বন্ড অর্ডার কেমন হবে বলো? বন্ডিং এ কটা? সব কটা বন্ডিং মিলে, এটা বন্ডিং, এটা বন্ডিং, এটা বন্ডিং, এটাও বন্ডিং, 8টা। অ্যান্টি বন্ডিং এ এইটা, এটা, কারণ ডাবল বন্ড টাইপের একটা ফিচার থাকবে দুটো কার্বন অ্যাটমের মধ্যে, মোটামুটি স্টেবল, ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার? N2 কতগুলো থাকবে বল? 1s2, 2p3, ওদিকেও তাই। টোটাল ইলেকট্রন কটা? ওই 14টাই কি এখন N2 মলিকুলটা, 14টাই হচ্ছে এখন N2 মলিকুলটাই। N এর 7টা, N এর 7টা, কিন্তু এখন 14টা N2 মলিকুলের। একটা দুটো, 3টে 4টে, 5টা 6টা, 7টা 8টা, 9টা 10টা, 11টা 12টা, 13 14। এগেন ডায়া, বাট 2s2, 2p3 কি বলছে? প্যারা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এগেন ডায়া। বন্ড অর্ডার বলো, বন্ডিং এ কটা, অ্যান্টি বন্ডিং এ কটা? 10 - 4 কত হচ্ছে? 6/3। জাস্টিফাইড? বন্ড অর্ডার 3টে, সো ট্রিপল বন্ড আছে, এন্ড এটা ডায়াম্যাগনেটিক। C2 N2 যদি বলে কি বেশি স্টেবল? C2 আর N2 N2 বন্ড অর্ডার 3। এবার বলবে N2, N2 প্লাস, N2 মাইনাস। N2 প্লাসে যাচ্ছি। N2 তে কি কত ছিল? এখন কিন্তু ভুলে গেছি এদেরকে।
শুধু আমি মলিকুল চিনি এখন। 14টা ছিল N2 তে, 14টা ছিল N2 তে, তাহলে N2 প্লাস এটা হবে, হ্যাঁ কি না? তাহলে N2 প্লাস প্যারাম্যাগনেটিক হতে চলেছে। N2 প্লাস এর বন্ড অর্ডার দ্যাট ইজ বন্ড অর্ডার ড্রপ করেছে, হ্যাঁ কি না? তাহলে N2 থেকে N2 প্লাস একটু করলেও কনস্টেবল, N2 মাইনাসে যাচ্ছি। N2 মাইনাস মানে এক্সট্রা ইলেকট্রন আসবে, 14 জায়গায় 15 হবে, এই 15 হতে চলেছে, এই 14 15 সেটাও প্যারা। বন্ড অর্ডার সেম সেম লাগছে N2 প্লাস N2 মাইনাস, কিন্তু N2 মাইনাস বেশি আনস্টেবল, কারণ এই আনপেয়ারটা কোথায়? বন্ডিং এর অ্যান্টি বন্ডিং এ, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ঢুকেছে, অ্যান্টি বন্ডিং এর এনার্জি বেশি, সব বেশি আনস্টেবল। এখানে ইলেকট্রনটা আনপেয়ারটা বন্ডিং এ ছিল, তাই বন্ডিং এ থাকার জন্য এটা বেশি স্টেবল ছিল, অ্যান্টি বন্ডিং এ থাকার জন্য এটা বেশি আনস্টেবল, যদিও বা দুজনেরই বন্ড অর্ডার 2.5 ছিল। সেম জিনিস লাস্ট পেয়ারের জন্য করছি। আচ্ছা N2 2 মাইনাসও একটা আছে, N2 2 মাইনাস মানে কি হবে বল? দুটো এক্সট্রা কোথায় ঢুকবে? এই যে আরো এনার্জি কমছে। O2 N2 আপ টু N2 আর O2 এর মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা বুঝে নাও। আপ টু N2 যখন এই পাই গুলো তৈরি হয়, পাই দুটো নিচে থাকে, সিগমাটা উপরে থাকে, পাই স্টার সিগমা স্টার একই থাকে। বাট অক্সিজেনের সময় থেকে, অক্সিজেন আর ফ্লুরিনে যেহেতু ওদের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, তাই সিগমাটা নিচে শিফট হয়ে যায়, সিগমাটাকে নিউক্লিয়াস জোরে টেনে নেয়, সিগমার এনার্জি নিচে চলে আসে। তাই এখন মলিকুলার অরবিটাল এই স্লাইড চেঞ্জটা আসবে, এখন সিগমাটা নিচে আসবে, পাই দুটো শুধু উপরে যাবে, এইটুকু শুধু চেঞ্জ আসবে। কাদের জন্য? O2 আর F2, যাদের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, ওরা এনার্জি টানবে, ওরা ওদের নিউক্লিয়াসের জোর বেশি, ওদের জোরের জন্য সিগমার এনার্জি ফল করে যায়। একইভাবে O2 তৈরি করছি, অক্সিজেন কত? O2 হচ্ছে এমনিতে 1s2 2s2 2p4, 8টা আছে তাই তো? সো 1s2 2s2 2p4, এদিকেও আছে 1s2 2s2 2p4, টোটাল কটা? 16টা। ওই 16টাই এখন কার? O2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বন্ড অর্ডার, বন্ড অর্ডার 10 যদি জিজ্ঞেস করে তাহলে O2 আর N2 2 মাইনাস কে বেশি স্টেবল? কারণ ওর মধ্যে বেশি বেশি, অ্যান্টিবডি ছিল। আরে N2 2 মাইনাস এটাই ছিল, এতে N2 2 মাইনাস, না পাই ওখানেও অ্যান্টি বন্ডিং এর দুটো ইলেকট্রন, O2 তো অ্যান্টি বন্ডিং এর দুটো ইলেকট্রন, না পাই এনার্জি কম আছে। কেন কম হতে যাবে? এখানেও পাই স্টারের দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, 16টা ইলেকট্রন, এখানেও পাই স্টারের দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, 16টা ইলেকট্রন। O2 আর N2 2 মাইনাস দুজনের বন্ড অর্ডারও সেম, O2 আর N2 2 মাইনাস। ঠিকই O2 বেশি স্টেবল, কেন? N2 তে প্রোটন সংখ্যা কম, আচ্ছা আচ্ছা O2 তে প্রোটন সংখ্যা বেশি, ওখানে দুটো প্রোটন মানে দুটো নিউক্লিয়াস যাদের মধ্যে আছে টোটাল 14টা প্রোটন, হ্যাঁ কি না? 7টা 7টা করে কটা প্রোটন? 14টা প্রোটন 16টা ইলেকট্রনকে ম্যানেজ করছে, এখানে 16টা প্রোটন 16টা ইলেকট্রনকে ম্যানেজ করছে। সো অবভিয়াসলি O2 বেশি স্টেবল। তাহলে বল O2 প্লাস কি হবে? O2 থেকে বেশি স্টেবল না কম স্টেবল? এই বেশি স্টেবল, অ্যান্টি বন্ডিং থেকে ইলেকট্রন চলে গেছে, বন্ড অর্ডার বাড়বে, 2.5 হবে। বেশি স্টেবল, বন্ড অর্ডার বাড়তে চলেছে, অ্যান্টি বন্ডিং থেকে বের হচ্ছে। তাহলে তো মাইনাসেও একই হবে। মাইনাসে কি হবে বল? মাইনাসে অ্যান্টি বন্ডিং এ ঢুকবে, তাহলে 17টা, এই 16 কোথায় ঢুকলো? বন্ডিং এ, প্লাস বন্ড অর্ডারও কমবে দেখো তার জন্য।
বন্ড অর্ডারও কমেছে, নতুন অ্যান্টি বন্ডিংও ঢুকেছে। এটা কি বলে O2 মাইনাস, O2 2 মাইনাস। আচ্ছা O2 মাইনাসটা কে? এটা অক্সাইড, সরি এটা সুপার অক্সাইড। O2 মাইনাস হচ্ছে সুপার অক্সাইড, O2 2 মাইনাসটা কে? পারঅক্সাইড। অর্ডার কিন্তু কোশ্চেন এরকমই যাবে, পারঅক্সাইড, সুপার অক্সাইড, নরমাল অক্সাইড, কে বেশি স্টেবল। এটা অবধি 16, 2 মাইনাস মানে 17 18, অ্যান্টি বন্ডিং এ ঢুকছে, বন্ড অর্ডার আরো ফল করছে। লাস্ট পার্টটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেটালিক বন্ডিং কেমন করে তৈরি হয়। মেটালিক বন্ডিং হচ্ছে ইলেকট্রন সি মডেলের থ্রু দিয়ে এক্সপ্লেন করা হয়। প্রত্যেকটা মেটাল ক্রিস্টালের মধ্যে মেটালের যে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াস আর মেটাল যে অ্যাটমটা থাকে, ওই মেটাল অ্যাটমটা একটা ইলেকট্রনকে লস করে। প্রত্যেকটা, এগুলো অরিজিনালি মেটাল অ্যাটম ছিল, কিন্তু শুধু নিউট্রাল অ্যাটম থাকলে কি কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন জেনারেট করবে? করবে না। তাই মেটালগুলো একটা করে ইলেকট্রন লস করেছে। ওই লস্ট ইলেকট্রনগুলো লস করে কিন্তু ছেড়ে চলে যায়নি, ওই লস্ট ইলেকট্রনগুলো লস হয়ে কিন্তু ছেড়ে চলে যায়নি, তাই তো? ওই লস্ট ইলেকট্রনগুলো ওই ক্যাটায়নগুলোর সঙ্গেই এক জায়গাতেই রয়ে গেছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই ক্যাটায়ন সাইটগুলোকে বলে কের্নেল, কি বলে? আর এই ইলেকট্রনগুলো মনে হচ্ছে অ্যাপারেন্টলি যেন একটা ইলেকট্রনের সমুদ্র তৈরি করেছে। অ্যাপারেন্টলি জিনিসটাকে এইভাবে এক্সপ্লেন করা হয় যে প্রত্যেকটা মেটাল অ্যাটম যারা নিউট্রাল ছিল, তারা একটা করে ইলেকট্রন লস করে একটা ইলেকট্রনের সমুদ্র বা ইলেকট্রন সি বানিয়েছে, যার মধ্যে ওই মেটাল অ্যাটমটা কি আর নিউট্রাল আছে না পজিটিভ চার্জ ক্যাটায়ন কনভার্ট হয়েছে। ওই পজিটিভ চার্জ ক্যাটায়নের কের্নেলগুলো পুরো ইলেকট্রনের সি এর মধ্যে এমবেডেড হয়ে ভাসছে, এবং এর ফলে ইলেকট্রনের সি এর যে নেগেটিভ চার্জ আর কের্নেলের যে পজিটিভ চার্জ, তাদের মধ্যে তৈরি হওয়া ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাই হচ্ছে মেটালিক বন্ডিং। এই মেটালিক বন্ডিং এর মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে এইটা, এই ইলেকট্রনগুলো একবার যখন মেটাল অ্যাটম থেকে লস্ট হয়ে গেছে, যে সিটা তৈরি করেছে, তখন এটা আর বলা পসিবল নয় কোন ইলেকট্রনটা কোন মেটাল অ্যাটম থেকে এসছে। পুরো ইলেকট্রনগুলোই সমস্ত ক্রিস্টালের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। প্রচুর ফ্রি ইলেকট্রন থাকার জন্য মেটালগুলো তাই ইজিলি হিট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, কারণ প্রচুর ফ্রি ইলেকট্রন এইভাবে মেটালিক ক্রিস্টালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যখন মেটালের উপরে আলো এসে পড়ে, তখন ইলেকট্রনগুলো লো থেকে হাই এনার্জি লেভেলে যায়, হাই থেকে যখন লোতে ব্যাক করে এনার্জি এমিট করে, যেটাকে আমরা শাইনিং হিসাবে দেখতে পাই। সো দিস ইজ দ্য রিজন অফ মেটালিক লাস্টার অ্যান্ড ইলেকট্রিক্যাল হিট অ্যান্ড কন্ডাক্টিভিটি। প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রনগুলো ইজিলি ইলেকট্রন মুভ করতে পারবে, মানে কারেন্ট মুভ করতে পারবে, তাই ইলেকট্রিক্যালি এবং হিট ওয়াইজ কন্ডাক্টিভ। আর যেটা মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মেটালগুলো যে শাইনি হয়, শাইনি কারণ হচ্ছে এই ফ্রি ইলেকট্রনগুলো ফোটন অ্যাবজর্ব করে একটু হাই এনার্জি লেভেলে যায়, লো এনার্জি লেভেলে ব্যাক করার সময় এনার্জি এমিট করে, ওই এমিটেড এনার্জিটাই আমরা শাইন হিসাবে দেখতে পাই। ক্লিয়ার? তাহলে এখানে চ্যাপ্টার পুরোপুরিভাবে প্যাক আপ হচ্ছে। আজকে ক্লাস কেমিক্যাল বন্ডিং এখানে শেষ হচ্ছে।